আসসালামু আলাইকুম। অর্জকের নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি মূলত ডিইউ ইউনিটের বিগত সালে আসা সকল প্রমাণ ভিত্তিক ম্যাথ, ফিজিক্সের সকল প্রমাণ ভিত্তিক ম্যাথগুলা নিয়ে সলভ করে দেব। তো আমি যা দেখছি যে ডিইউতে বিগত সালে যখন থেকে রিটেন শুরু হয়েছে তখন থেকে তোমার প্রতি সালে কিন্তু একটা হলেও প্রমাণ টাইপের ম্যাথ আসে। কারণ প্রমাণ টাইপ বলতে যে প্রমাণ করো এমন বা দেখাও যে এমন বিভিন্ন ইকুয়েশন ভিত্তিক ম্যাথ, এমন না যে ডিরেক্ট প্রতিপাদন, ঠিক আছে? ডিরেক্ট প্রতিপাদন কিন্তু আসে না। তো ওই টাইপের ম্যাথগুলো এখানে ইনক্লুড করছি, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। এই ম্যাথটা আসছে তোমার সিপি বাই সিভি, এইটার মান দেওয়া ছিল, দাঁড়াও ওয়েট একটা মিনিট। এই ম্যাথটা আসছে তোমার 24-25-এ। সিপি বাই সিভির মান দেওয়া ছিল 3/2, সরি এখানে উঠে নাই। তো তাহলে আমাকে এই ম্যাথে কী বলছে একটু খেয়াল করো। এই ম্যাথে আমাকে কী বলছে? আমাকে বলছে এক পারমাণবিক গ্যাসের থেকে N1 মোল নিব আর দ্বিপারমাণবিক গ্যাস থেকে N2 মোল নিব, দুটো মিলে একটা মিশ্রণ ঘটাবো। মিশ্রণ ঘটাই ওই মিশ্রণের ল্যামডা অর্থাৎ সিপি মিক্স বাই সিভি মিক্সের মান পাইছি 3/2। সিপি মিক্স আর সিভি মিক্স মানে ওই যে মিশ্রণের যে সিপির মানটা সেটা বাই মিশ্রণের যে সিভির মানটা, এই দুটার অনুপাত ল্যামডা, ওই মিশ্রণের ল্যামডা যেটার মান আমি পাইছি 3/2। এখন আমাকে বলছে N1 আর N2-র মধ্যে সম্পর্ক গঠন করতে, ঠিক আছে? যদি এখন আমি ওই হিসেবে আগাইতে যাই, প্রথমে দেখব যে N1 মৌল এক পারমাণবিক গ্যাস থেকে নেওয়া হয়েছে, N2 মৌল দ্বিপারমাণবিক গ্যাস থেকে নেওয়া হয়েছে। এই দুটা মিলে একটা মিক্সচার তৈরি করা হয়েছে। এখন যে মিক্সচারটা তৈরি করা হয়েছে, ওই মিক্সচারের সিপি বা সিভি কীভাবে নির্ণয় করে? সিপি সিভি। এখন তুমি বলতে পারো যে এই টাইপসের থিওরি নাই বইয়ে, তবে আমি রিসার্চ স্যারের অনুশীলনীর বহু নির্বাচনীতে এই কনসেপ্টের একটা ম্যাথ ছিল আমার যতটুকু মনে পড়ে। তো রিলেভেন্ট কিন্তু, ঠিক আছে? তো সিপির মান যেটা, ওটা বের করে N1 CP1 প্লাস N2 CP2 বাই টোটাল মোল সংখ্যা। এখানে N1 হচ্ছে এক পারমাণবিক গ্যাস থেকে নেওয়া N1 মোল সংখ্যা, ইন্টু CP1 হচ্ছে এক পারমাণবিক গ্যাসের সিপির মানটা। একইভাবে N2 দ্বিপারমাণবিক গ্যাসের মোল সংখ্যা, আর CP2 হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের সিপি এর মানটা, ঠিক আছে? সিভির ক্ষেত্রেও একদম একই, শুধু সিপির বদলে সিভি বসবে সব জায়গায়। N1 CV1 প্লাস N2 CV2 বাই N1 প্লাস N2। এখন সিপি এটা মিক্সচারের, সিভি এটা মিক্সচারের, ঠিক আছে? তো বুঝলাম যে এই সূত্র দিয়ে আমাদের যদি বিভিন্ন ধরনের গ্যাস মিশ্রণ ঘটানো হয়, ওই মিশ্রণের সিপি বা সিভি এই দুটো সূত্রের মাধ্যমে বের করে আর কি, ঠিক আছে? আমাদের জানার থাকলো তাইলে এই দুটা সূত্র, ঠিক আছে? আশা করি বুঝবা। তো সিপি বা সিভি, আচ্ছা এটা না দেওয়াই বেটার, শুধু এখানে ঝামেলা পাকাচ্ছি। তো আশা করি ডিরেক্ট সূত্রটা ইমপ্লিমেন্ট করতে পারবা। এখন সূত্র কীভাবে আসছে না আসছে এইসবের সময় নেই আর, ঠিক আছে? জাস্ট বুঝছি, আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো এখন আমার ল্যামডার মান অর্থাৎ সিপি মিক্স বাই সিভি মিক্সের মানটা দেওয়া আছে 3/2, অর্থাৎ ল্যামডার মান দেওয়া আছে 3/2। এখন ল্যামডা কি? সিপি মিক্স বাই সিভি মিক্স। আমি যদি সিপি মিক্স বাই সিভি মিক্সের এই দুটা ইকুয়েশন 1 নাম্বার আর 2 নাম্বার যদি ভাগ দিই, 1 নাম্বার আর 2 নাম্বার যদি ভাগ দিই, এটা একটু ছোট করে নিই। 1 নাম্বার আর 2 নাম্বার যদি ভাগ দিই, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে দেখো তো, এই যে N+1 আর N1 প্লাস N2 আর N1 প্লাস N2 কাটাকাটি যাচ্ছে গা। তাহলে আমার সিপি মিক্স বাই সিভি মিক্স অর্থাৎ ল্যামডার যে সমীকরণটা আসতেছে ওটা হচ্ছে N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 CV1 প্লাস N2 CV2 ইজ ইকুয়াল টু 3/2।
এখন CP1, CP2, CV1, CV2 অর্থাৎ এক পারমাণবিক আর দ্বিপারমাণবিকের ক্ষেত্রে সিপি আর সিভির মানগুলা জানা থাকার কথা। দেখাই, সিভি এক পারমাণবিকের ক্ষেত্রে CV1 লিখলাম, এক পারমাণবিকের ক্ষেত্রে সিভি কি হয় F/2N আর F/2R, F/2R, তো 3/2R। F হচ্ছে স্বাধীনতার মাত্রা, এক পারমাণবিকের ক্ষেত্রে কত? 3, তাহলে F/2R। আর যদি আমি সিভি থেকে সিপিতে নিতে চাই, শুধু একটা আর যোগ করে দেব। CP1 হচ্ছে একটা আর যোগ করে দিলে ওই 3 + 2/2 ইন্টু আর, তার মানে 5/2R। ঠিক আছে, এক পারমাণবিকের ক্ষেত্রে। এরপর আসি দ্বিপারমাণবিকের ক্ষেত্রে। আমার স্বাধীনতার মাত্রা 5, 5/2R। আর এবার হচ্ছে CP2 এর মান হবে একটা আর যোগ করে দেব, তাহলে 7/2R। ঠিক আছে, এখন শুধু আমরা বসায় দেব। এখন যদি আমরা শুধু বসায় দিই, N1 এর বদলে কি, N1 তো N1ই থাকবে, N1 ইন্টু CP1 5/2R প্লাস N2 ইন্টু CP2 7/2R, N1 CV1 3/2R। আর কিন্তু কাটাকাটি যাবে গা, ঠিক আছে, আর কিন্তু উপর নিচ থেকে কাটাকাটি যাবে গা। আর CV2 হচ্ছে 5/2R। সামনে যদি আমরা এখন প্রসিড করি, তাহলে এই ক্ষেত্রে এখন আর যাবে কাটাকাটি, সবগুলো আর কাটাকাটি চলে যাবে, সাথে আরেকটা জিনিস কাটাকাটি যাবে, 2 সব কাটাকাটি, 2 সব কাটাকাটি। আমার ইকুয়েশনটা আসবে এমন যে N5N1 প্লাস 7N2 বাই 3N1 প্লাস 5N2 ইজ ইকুয়াল টু 3/2। এখন এটা যদি আমি এপাশ ওপাশ নিয়ে যোগ বিয়োগ করি, আলটিমেটলি দেখবো যে N1 ইজ ইকুয়াল টু N2 হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে সম্পর্ক স্থাপন হয়ে গেল আমাদের, পারবো। এরপরে যাই এর পরের ম্যাথে, যেটা আমাদের সময় আসছিল। এই ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। আমি কিন্তু এই প্রমাণ টাইপের ম্যাথগুলো কোনো দিন পড়ি নাই, ঠিক আছে, কিন্তু আমি এটা পরীক্ষা হলে পারছিলাম। কীভাবে দেখায়, দেখাও যে অভিকর্ষজ বলের টানে মুক্তভাবে পড়ন্ত m ভরের একটি বস্তু n-তম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি। একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে ভূমি, তোমার বস্তু হচ্ছে এইটা, ঠিক আছে, এটা তোমার বস্তু। তো তোমার বস্তুটা ধরো বলছে n-তম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি। n-তম সেকেন্ড মানে n-তম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে n-1তম সেকেন্ডে যত স্থিতিশক্তি ছিল আর n সেকেন্ডে যত স্থিতিশক্তি ছিল, এই দুটার বিয়োগফল। আচ্ছা, তোমাকে বুঝাই ভালো মতো। ধরো বস্তুটা n সেকেন্ডে এতটুক নিচে নামছে, ধরো বস্তুটা n সেকেন্ডে এতটুক নিচে নামছে, এতটুক নিচে নামছে n সেকেন্ডে। এটা কয় সেকেন্ডে নামছে? এইটা নামছে n সেকেন্ডে, n সেকেন্ডে নামছে এতটুকু, ঠিক আছে। তো তোমাকে বলছে n-তম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি। তো n সেকেন্ডে ওর যে স্থিতিশক্তি ছিল সেটা হচ্ছে এইখানে, তাই না? এই যে ভূমি থেকে যতটুকু উপরে সেটার mgh, তাই না? এই যে ভূমি থেকে যতটুকু উপরে সেইটার mgh, ধরি এটা h1। হ্যাঁ, তোমাকে যেহেতু বলছে n-তম সেকেন্ডে হারানো বিভব শক্তি, তাহলে এখানে আমাকে n-1তম সেকেন্ডে স্থিতিশক্তি কত ছিল ওটাও বের করা লাগবে।
ধরি n-1তম সেকেন্ডে স্থিতিশক্তি কত ছিল? n সেকেন্ডে এতটুক নামছে, n-1 সেকেন্ডে মানে আরও 1 সেকেন্ড কম। আরও 1 সেকেন্ড কম হলে ও আরও কম দূরত্ব নিচে নামার কথা না, মানে ধরো এতটুক নামছিল n-1 সেকেন্ডে, ঠিক আছে? n-1 সেকেন্ডে এতটুক নামছে। এখন একটা জিনিস খেয়াল করো তো, n-1 সেকেন্ডে তার বিভব শক্তি ছিল mgh2, আর n সেকেন্ডে তার বিভব শক্তি হচ্ছে mgh1। তাহলে nতম সেকেন্ডে তার হারানো বিভব শক্তি, অর্থাৎ nতম সেকেন্ডে সে কতটুকু বিভব শক্তি হারাইছে, তার আগে ছিল mgh2, পরে হয়েছে mgh1, তাহলে হারানো বিভব শক্তি কত? এই যে হারানো, ডিরেক্ট লিখে দিলাম যে হারানো বিভব শক্তি হচ্ছে mgh2, কমন নিয়ে ফেললে h2 মাইনাস h1, ঠিক আছে? mgh2 মাইনাস mgh1, তো mg কমন নিলাম। তো এইটাই হচ্ছে আমার হারানো বিভব শক্তি, যেটা আমাকে দেখাইতে হবে এইটার সমান, আমাকে এখন দেখাইতে হবে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, mg এসে গেছে, হাফ লাগবে, আরেকটা জি লাগবে, আরেকটা n-1 লাগবে। n-1 থেকে কিছু একটা মনে পড়তেছে? nতম, আবার n-1, nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কোনো একটা নির্দিষ্ট ত্বরণে যাওয়া কোনো বস্তুর nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা মনে আছে? এই যে h-h2 কি? এই মুক্তভাবে পড়ন্ত বস্তুটার nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না? এই যে এইখান থেকে এইখানের যে দূরত্বটা, এটা nতম সেকেন্ডে অতিক্রম করছে না? এটাই তো h-h2। আমি যদি তাহলে nতম সেকেন্ডে, অর্থাৎ এই যে nতম সেকেন্ডে অতিক্রান্তের সূত্রটা এখানে বসাই, দেখো কি হয়। mg, তাহলে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে u প্লাস a/2, এ আসলে জি, অর্থাৎ জি ত্বরণে নামতেছে, জি ইন্টু n-1। দেখো ইউ মুক্তভাবে পড়ন্ত স্থির 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 অবস্থা থেকে, এটা কিন্তু মুক্তভাবে পড়ন্ত বলতে স্থির অবস্থায় বুঝাইছে, তো ইউ এর মান হবে 0, ঠিক আছে? তো ইউ এর মান যদি 0 হয়, mg ইন্টু g/2 n-1 হাফ ইন্টু mg² n-1। ইজি না? একদমই ইজি না? যা বলছি আরেকবার যদি রিমাইন্ড করে দেখো, বুঝার কথা, ঠিক আছে? এরপরে ম্যাথে যাই। এটা কিন্তু আমি হলে বসেই সলভ করছিলাম, ঠিক আছে? এভাবে সলভ করছিলাম। তারপরে আসি আমাদের আগের বছরে আসা এই কোশ্চেনটা, সরল দোলন গতি সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লেখো। যদি বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লিখি আমি, সরল দোলন গতি সম্পন্ন একটা বস্তুর, তাহলে টি এক্স বাই টি টি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স বাই টি টি স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা জিনিস দেখো এখানে, যে আমি যদি এখানে আমি কী করতে বলছে, দেখাও যে এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু সাইন ওমেগা টি, সাইন এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস সাই উক্ত সমীকরণের একটি সমাধান। আচ্ছা, এইটা যদি এই সমীকরণটা একটা সমাধান হয়, এটা যদি এই সমীকরণের একটা সমাধান হয়, তাহলে এটাকে আমি এই সমীকরণে শুদ্ধ করাতে পারবো না? হ্যাঁ, এটা করলে তো হয়ে যায় যে প্রমাণ হয়ে যায় যে এইটাই এই সমীকরণটার একটা মূল বা সমাধান, তাই না? তাহলে আমি এইটাকে এখানে বসানোর জন্য আগে আমাকে আরেকটা কাজ করা লাগবে, এক্সকে 2 বার ডিফারেন্সিয়েট করা লাগবে, ঠিক আছে? ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার যদি 2 বার ডিফারেন্সিয়েট করি, প্রথমবারে কজ হবে, ওমেগার সামনে আসবে, সাইন চেঞ্জ হবে না। দ্বিতীয়বারে সাইন চেঞ্জ হবে, যেহেতু কজ আছে, কজ থেকে সাইনে যাচ্ছে, তো সাইন হচ্ছে ঠিকই, আর সামনেরটা মাইনাস আসতেছে,
সামনেরটা মাইনাস আসতেছে, ডিরেক্ট মুখে মুখে করতেছি। তো আগের বার একবার ডিফারেন্সিয়েট হওয়ার সময় টি এর সহগ একবার গুণ হয়েছে, আবার ডিফারেন্সিয়েট হওয়ার সময় টি এর সহগ আরেকবার গুণ হয়েছে, অর্থাৎ ওমেগা, টি এর সহগ কে ওমেগা, ওমেগা দুইবার গুণ হয়েছে, দুইবার ডিফারেন্সিয়েট হওয়ার কারণে। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি আসতেছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস সাই। ঠিক আছে, তাহলে এইটা, আর এক্স তো আমার কাছে আছেই, তো আমি এক্সটা ডিরেক্ট বসাই দিব। আর এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ এক্সকে পরপর দুইবার ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি ওইটাও আমি এখানে বের করে রাখছি। এখন আমি শুধু শুদ্ধি পরীক্ষা চালাবো। ঠিক আছে, এখন আমি শুদ্ধি পরীক্ষা চালাইলাম। শুদ্ধি পরীক্ষা যদি চালাই তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের বদলে বসবে আমার মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস সাই প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এ সাইন ওমেগা টি প্লাস সাই। তাহলে এই সমীকরণটা কি আসতেছে? শূন্য আসতেছে না? যদি এক্সের এই মানটা এই সমীকরণে বসানোর কারণে শূন্য আসে, তাহলে এক্সের এই যে এই মানটা যে সমীকরণটা আমাকে দেওয়া আছে, এটাই তো এই সমীকরণটার একটা সমাধান না? সমাধান প্রমাণিত, প্রুফড। ঠিক আছে, পারবো আশা করি। এরপরে আমার এটা একটু লেন্দি, অত বেশি আগোছালো না, মানে না পারার মতো না, একটু লেন্দি, পারা যাবে। দেখো কি বলছে, আমাকে বলছে আদর্শ গ্যাসের চাপ সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, রো গ্যাসের ঘনত্ব, আচ্ছা, ভি স্কোয়ার অণুর গড় বর্গ বেগ নির্দেশ করে। আচ্ছা, দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি কীভাবে বের করে? মোট ইকে বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস, মানে সম্পূর্ণ বা টোটাল যে অণুপরমাণুর সংখ্যা, ওই সংখ্যাটা এন। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমার গড় গতিশক্তি বের করে। তো মোট গতিশক্তি বুঝলাম, এক্ষেত্রে হচ্ছে আমার মোট গতিশক্তিতে হবে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এম তো সম্পূর্ণ গ্যাসের যে ভরটা সেটা। এখন আমাকে ভি স্কোয়ারটা ডিরাইভ করা লাগবে। কোত্থেকে ডিরাইভ করব? ভি স্কোয়ার একটা সমীকরণ ডিরাইভ করা লাগবে। কোত্থেকে করব? এখান থেকে। ঠিক আছে, আমাকে যেটা দেওয়া আছে সেটাই তো ইউজ করবো, তাই না? তো সেটা যদি ইউজ করি, আমি পাইছি পি ইজ ইকুয়াল টু রো ভি স্কোয়ার বাই 3, রো ভি স্কোয়ার বাই 3। এরপরে রো মানে কি? রো মানে এম বাই ভি, এটা বোঝানো লাগবে না আশা করি। তাহলে পি ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু এম বাই ভি। ভি মানে ভলিউম, এ ভি মানে ভেলোসিটি অর্থাৎ বেগ, ভি স্কোয়ার। ভি যাবে এ পাশে, পিভি। এই জিনিসটা মুখে আসলে একটা জিনিস হুট করে বের হয়ে যায়। জিনিসটা কি বলো তো? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, হুট করে বের হয়ে যাচ্ছে, ইন্টু এম ভি স্কোয়ার। তো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তো এনআরটি লিখলাম। এখন একটা জিনিস দেখার মতো, এই যে টোটাল যে গ্যাসের ভরটা, এটা কিন্তু ওই গ্যাসের টোটাল মোল সংখ্যা ইনটু ওই গ্যাসের যে আণবিক ভর, ওটা দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, ইনটু ভি স্কোয়ার। এখন এন কাটাকাটি করতে পারতেছি, এই কনভার্সনটা করার জন্য এন কাটাকাটি করতে পারতেছি, কাটাকাটি। তো আমি ভি স্কোয়ারের মান কি পাইছি দেখো তো? ভি স্কোয়ারের মান পাইছি 3RT বাই এম, 3RT বাই এম। আমাকে দেখাইতে হবে গড় গতিশক্তি 3kT/2, যেখানে কে হচ্ছে আর বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, কে হচ্ছে আর বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আচ্ছা, যেখানে কে হচ্ছে আমার কি,
কে হচ্ছে আমার R/, অ্যাভোগাড্রো। একটু ছোট করলাম লেখার সুবিধার্থে, ঠিক আছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই যে গড় গতিশক্তিটা বের করা। গড় গতিশক্তি কি? মোট গতিশক্তি বাই এন। মোট গতিশক্তি, গড় গতিশক্তি হচ্ছে মোট গতিশক্তি বাই এন। মোট গতিশক্তি কি? হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম আমরা জানি, ভি স্কোয়ারটা আমরা বের করছি, আর নিচে হচ্ছে টোটাল মলিকিউলস। তাহলে এম এর বদলে আমরা কি লিখতে পারি? সম্পূর্ণ গ্যাসের মোল সংখ্যা ইন্টু ওই গ্যাসের আণবিক ভর ইন্টু ভি স্কোয়ারের বদল লিখতে পারি 3RT বাই এম। এম এম গেল কাটাকাটি, আর নিচে একটা জিনিস দেখো, আমাকে R/, অ্যাভোগাড্রো আনা লাগবে। তো টোটাল যে অনুপরমাণুর সংখ্যা, এটা কিন্তু যে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, তাই না? তাহলে এন এন যাবে কাটাকাটি, তাহলে R/, এন হয়ে যাবে কে, আর হাফ থ্রি হাফের সাথে গুণ হয়ে যাবে 3/2। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 3/2। R/, এন হয়ে যাবে কে, সরি, R/, এন হয়ে যাবে কে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা, এন মানে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু টি। আমার প্রমাণ হয়ে গেছে। পারবো? অণুর গড় গতিশক্তি পারবো আশা করি, ঠিক আছে। প্রুফড। এরপরে যাই, এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটার ক্ষেত্রে একটু চিন্তার বিষয় হচ্ছে যে তোমরা চিন্তা করবা যে ভাইয়া এখানে আপেক্ষিকতা আসবে নাকি, যে একটা স্থির থোরিয়াম নিউক্লিয়াস থেকে E0 গতিশক্তি একটা আলফা কণা নিঃসৃত হয়েছে। তো বিক্রিয়ায় রেডিয়াম নিউক্লিয়াস, এটার যেটা বের হয়েছে আলফা কণার সাথে, ওটার গতিশক্তি কত? হ্যাঁ, ওটা গতিশক্তি কত, এটা বের করা লাগবে এখন আমার। আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করো, থোরিয়াম নিউক্লিয়াস ছিল একসাথে স্থির অবস্থায়, যখন আলফা কণা একটা E0 গতিশক্তি নিয়ে বের হচ্ছে, অর্থাৎ একটা বেগ নিয়ে বের হচ্ছে, এই যে একটা বেগ নিয়ে বের হচ্ছে, ধরো বের হইলো, এটা আলফা কণা বের হলো, তো যার থেকে বের হচ্ছে তাকে একটা ধাক্কা দিয়ে বের হবে না? তো সে যেদিকে আলফা কণা যেদিকে বেগ লাভ করবে, সে যার থেকে বের হয়েছে তাকে তো বিপরীত দিকে ধাক্কা দিবে। তো সে যার থেকে বের হয়েছে সে আলফা কণার বিপরীত দিকে বেগ লাভ করবে, এই দিকে। গুলির মতো, গুলির ভিতর মানে বন্দুকের ভিতর গুলি থাকে, প্রথমে স্থির থাকে, গুলি করার পর গুলি যখন একটা বেগ নিয়ে বের হয়, আমাদের বন্দুক একটা পিছনের দিকে ধাক্কা দিয়ে তারপর বের হয়, ঠিক ওই রকম, ঠিক আছে। তাহলে তো এইখানের মধ্যে আমার একটা আলফা কণা বের হইল, ঠিক আছে। দুটা কণা একসাথে ছিল থোরিয়াম হিসেবে, আলফা কণা বের হইল এই দিকে, এদিকে ধরো আলফা কণা বের হয়েছে, এটা সবুজ কালি দিয়ে দিই। আচ্ছা, আলফা কণা বের হয়েছে, এই আলফা কণা বের হয়েছে ধরো ভি আলফা বেগে, যেটার গতিশক্তি হচ্ছে E0, যেটা আমাকে দেওয়া আছে। এখন সে যে বেরোছে, যার থেকে বেরোছে তাকে তো পিছনের দিকে একটা ধাক্কা দিছে, তো পিছনের দিকে একটা ধাক্কা দিল কাকে? সে বের হয়ে যাওয়ার পর তো এটা থোরিয়াম ছিল না, এটা হয়ে গেছে কিসে কনভার্ট? রেডিয়ামে। তো রেডিয়াম পিছনের দিকে একটা ধাক্কা খাইছে, ধরলাম VRA বেগে, যেটার এখন গতিশক্তি আমাকে বের করা লাগবে। এখন তুমি বলবা ভাইয়া ওরা তো অনেক জোরে বের হয়, আলোর গতির কাছাকাছি নাকি? এটা কি আলোর গতি নিয়ে কাজ করতে হবে, মানে আপেক্ষিকতাকে এটাতে আনা লাগবে? না, কারণটা হচ্ছে তোমার এই যে অনুপরমাণুগুলো যেগুলো বের হয়, এগুলো হচ্ছে আলোর বেগে 3-4% বেগে 12,000-13,000 কিলোমিটার পার সেকেন্ডে বের হয়, ঠিক আছে। তো এত বেশি না। তো আমরা এটাকে নিউটনিয়ান মেকানিক্স হিসেবে মেকানিক্সে এনে সলভ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এখানে লিখে দিই যে ভি যেটা, অর্থাৎ এই দুটার ক্ষেত্রে যে বেগগুলো, এগুলো সি থেকে, অর্থাৎ আলোর বেগ থেকে অনেক অনেক কম, আপেক্ষিকতা আনা লাগবে না। তো তাহলে আমি বুঝতেছি, তাহলে এখন আমাকে বের করা লাগবে যে রেডিয়ামের
রেডিয়াম নিউক্লিয়াসটার গতিশক্তি। তাহলে বের করলাম ই অফ রেডিয়াম ইজ ইকুয়াল টু হাফ অফ এম অফ রেডিয়াম ইন্টু ভি অফ রেডিয়াম স্কোয়ার। ঠিক আছে, এখন আচ্ছা 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 এটা তো বের করবোই, ঠিক আছে। এর আগে একটা জিনিস দেখো তো, গুলির যে একটা উদাহরণ দিলাম তোমাদেরকে, গুলির তো একটা উদাহরণ দিলাম, ওইখানে তো ভরবেগের সংরক্ষণশীলতা বজায় থাকে, এখানে থাকবে না? অবশ্যই থাকবে। আমি যদি এখানে ভরবেগের সংরক্ষণশীলতার অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে হচ্ছে ভরবেগ 0, এরপর হচ্ছে এম ইন্টু এম রেডিয়াম ইন্টু ভি রেডিয়াম। এখন ভি রেডিয়ামের যে বেগ, ওই বেগের দিকটাকে যদি পজিটিভ ধরি, তাহলে আলফা কোণার যে বেগের দিক ওটাকে নেগেটিভ ধরা লাগবে। তাহলে আমি এখানে নেগেটিভ দিলাম এম আলফা ভি আলফা। ঠিক আছে, এখান থেকে আমি একটা সমীকরণ পাবো যে ভি অফ রেডিয়াম ইজ ইকুয়াল টু এম আলফা বাই এম রেডিয়াম, অর্থাৎ আলফার ভর রেডিয়ামের ভর ইন্টু ভি আলফা, অর্থাৎ আলফা কোণাটার হচ্ছে বেগ। ঠিক আছে, এটাও ছোট করে দিই, আমার জায়গা লাগবে। ঠিক আছে, এইবার আসো একটু ঝামেলা, এভাবে থাকুক, সুন্দর হওয়া লাগবে না। তো দেখো হাফ ইন্টু এম অফ রেডিয়াম, এখন ভি অফ রেডিয়াম, অর্থাৎ রেডিয়াম যেই বেগ নিয়ে বের হয়েছে ওটা তো আমরা বের করে রাখছি না। রেডিয়াম যে বেগ নিয়ে বের হয়েছে ওটা আমি বের করে রাখছি না, কার সাপেক্ষে বের করে রাখছি? আলফা যে বেগ নিয়ে বের হয়েছে ওটার সাপেক্ষে বের করে রাখছি। তাহলে আমরা এটা এই সমীকরণটা যদি এখানে বসায় দিই, তাহলে এম অফ আলফা স্কোয়ার এম অফ রেডিয়াম স্কোয়ার ইন্টু ভি আলফা স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, আমাকে কিন্তু আলফা কণাটার গতিশক্তি দেওয়া আছে ই নট। তাহলে আমি এখন একটু আলফা কণাটার গতিশক্তি হাফ এম আলফা ইন্টু ভি আলফা স্কোয়ার, এটা এক সাইডে এনে বাকি সব অন্য সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমি যদি তা করি, প্রথমে এটার সাথে এটার একটা ঘাত কাটাকাটি হবে, তারপরে আমার আসবে এখানে এম আলফা বাই এম রেডিয়াম ইন্টু হাফ অফ এম আলফা ইন্টু ভি আলফা স্কোয়ার। এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে ই নট। তাহলে এখন আমি এর পরের লাইনটা যদি লিখি, এর পরের লাইনটাতে যদি চাই, এম আলফা বাই এম রেডিয়াম, এটা তো প্রশ্নে দেওয়া আছে আমার আলফা কোণার ভর বা রেডিয়াম কোণার ভর, এটা কিন্তু ভর সংখ্যা যেটা ওইটার অনুপাত দিলেই হয়ে যাবে। তো আলফা কোণার ভর সংখ্যা 4 আর রেডিয়াম কোণার ভর সংখ্যা হচ্ছে তোমার 216 ইন্টু ই নট হাফ এম আলফা ইন্টু ভি আলফা স্কোয়ার ই নট। তাহলে এটা আলটিমেটলি হচ্ছে আমার 1/54, আই গেস 1/54 ইন্টু ই নট 50, 4 5 20, 200, 4 4 16। ঠিক আছে, তো 1/54 ইন্টু ই নট পারবো আশা করি। কীভাবে প্রকাশ করছি রেডিয়ামের আমি গতিশক্তি? আমার যার গতিশক্তিটা দেওয়া আছে আলফা কণার গতিশক্তি, ওটার সাপেক্ষে আমি বের করছি, তাই না? ঠিক আছে, এরপরে আসি লাস্ট আমাদের আরেকটা, যেটা হচ্ছে আমাদের বইয়ে দেওয়াই থাকে, এটা নিয়ে আসলে সলভ করা তেমন কিছুই নেই, তাও দেখাই দিই। আলফা বিস্তারে সহজছন্দিত গতিতে স্পন্দিত হচ্ছে একটা বস্তু, কোথায় গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে? আচ্ছা, সর্বোচ্চ গতির অর্ধেক এ ওমেগা বাই 2, এটা হবে বেগ, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ডিরেক্ট লিখছি, বুঝার কথা। ঠিক আছে, ওমেগা কাটাকাটি, স্কোয়ার করলাম, এক্সকে পাশে আনলাম, এ স্কোয়ার বাই 4 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
আমার এক্সের মান আসছে √3/2 √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু এ, এটাই অ্যান্সার। এটা ইশাক স্যারের বইয়ের এক্সাম্পলে দেওয়া আছে, খুবই ইজি ভাইয়া, খুবই ইজি, ঠিক আছে। এরপরে কোথায় বিভব শক্তি মোট গতিশক্তির অর্ধেক হবে, অর্থাৎ ইপি বাই ইটি হবে 1/2, অর্থাৎ বিভব শক্তি হবে টোটাল যে শক্তির ওটার অর্ধেক, ঠিক আছে। তো বিভব শক্তির বদলে বসাতে পারি ½ kx², টোটাল শক্তির বদলে বসাতে পারি ½ ka², অর্থাৎ সর্বোচ্চ বিভব শক্তির মান = তো হাফ আসি, এখান থেকে হাফ হাফ কাটাকাটি, কে কে কাটাকাটি, এক্সের মান আসবে a/√2। এই অবস্থানের জন্য বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে, ঠিক আছে। দি এন্ড, এতটুকুই ছিল প্রমাণ ভিত্তিক সবগুলা ম্যাথ। তো ভাইয়ার জন্য দোয়া করিও, ভাইয়া যাতে আরও কিছু আনতে পারি। নিউটনিয়ান মেকানিক্স কয়েকজন বলছো রিভিশন আনতে, ওটা আনার চেষ্টা করব। আর যদি বলো যে কিছু প্রমাণ ভিত্তিক ম্যাথ আরও দিতে, আমি তো বলতে পারবো না আমি যেটা দিই ওটাই আসবে। তো আমি বই ঘেটে প্লাস আশেপাশে যা ঘেটে যা প্রমাণ ভিত্তিক কিছু পাই মনে হয় যে ছোটোখাটো আসতে পারে, ওইটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা করে, ঠিক আছে। আর ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলিও না অর্জকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।